প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ফের দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্র, সরানো হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আবারও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। পাহাড়ি এলাকায় দাবানলের ফলে দুটি কাউন্টিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার ৮ আগস্ট কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের প্রভাবে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ একর জমি পুড়ে গেছে। লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী লাহোরের মানাওয়ান এলাকায় অনুপ্রবেশকারী একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। শুক্রবার পুলিশ সূত্র জানায় পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকায় এটিকে নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ৮ আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও টিভি। গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি বন্ধ করছে জার্মানি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেবে না জার্মান সরকার। ইসরায়েলে গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করছে। একথা উল্লেখ করে শুক্রবার ২৮ আগস্ট চ্যান্সেলর ফ্রিডরিক ম্যার্জ এই ঘোষণা দেন। ট্রাম্পের হুমকির পর শত্রু সাবমেরিন ধ্বংসের মহড়া রাশিয়া ও চীনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি পাঠিয়েছেন। এরপর বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জাপান সাগরে রাশিয়া ও চীনের নৌবাহিনী শত্রু সাবমেরিন শিকার করে ধ্বংস করার অনুশীলন করেছে। রাশিয়া জানিয়েছে যে এই মহড়ায় চীনা Y-8 অ্যান্টি সাবমেরিন বিমান এবং রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের IL-38 বিমান, সেই সাথে হেলিকপ্টার ক্রুরা অংশগ্রহণ করেছিল। আমিরাতের বিমানে সুদানের বিমানবাহিনী হামলা, নিহত ৪০। সুদানের বিমানবাহিনী কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ধ্বংস করেছে। এই হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। বুধবার রাতে সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সুদানের বিমানবাহিনী কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ধ্বংস করেছে। ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্তকে ভুল বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গাজা পুরোপুরি দখলে নিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার আক্রমণাত্মক সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সঙ্গে ইসরায়েল সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। নেতানিয়াহুর চক্রান্ত ফাঁস, হামাসের গর্জন ইসরায়েলের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা পুনরায় শুরু হবার গুজব শত্রুদের মাধ্যমে পরিচালিত এক মানসিক যুদ্ধের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার কোনো সময় বা স্থান নির্ধারণের গুজব অস্বীকার করে বলেন, সাম্প্রতিক এসব খবর শত্রুর পক্ষ থেকে মানসিক যুদ্ধ এবং উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা। ২০২৪ লোকসভা নির্বাচনে ভোট চুরি করেছেন মোদি ও বিজেপি, বলছেন রাহুল গান্ধী। ভারতের লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার বেঙ্গালুরুর এক সমাবেশে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। তার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সংবিধানের উপর সরাসরি হামলা চালিয়েছে। শুক্রবার ৮ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। পুতিন শেষ হলেও রাশিয়ার ডেড হ্যান্ড দুনিয়া ধ্বংস করতে সক্ষম। ধরে নিন প্রতিপক্ষের পারমাণবিক হামলায় নিহত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব নিশ্চিহ্ন। তাহলে কি রাশিয়া অসহায় আত্মসমর্পণ করবে? একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে বিশ্বের অন্যতম পরাশক্তি? উত্তর, না। কারণ রাশিয়ার হাতে রয়েছে এমন এক ভয়ঙ্কর প্রতিশোধ ব্যবস্থা যা কোনো কমান্ড ছাড়াই চালিয়ে যেতে পারে ধ্বংসযজ্ঞ। এই ব্যবস্থার নাম ডেড হ্যান্ড বা অন্য নামে পেরিমিটার সিস্টেম। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের তৈরি এই স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা মূলত যুক্তরাষ্ট্রের হঠাৎ আক্রমণের পর পাল্টা আঘাত নিশ্চিত করতেই তৈরি করা হয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ফের দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্র, সরানো হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আবারও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। পাহাড়ি এলাকায় দাবানলের ফলে দুটি কাউন্টিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার ৮ আগস্ট কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের প্রভাবে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ একর জমি পুড়ে গেছে। ভেঞ্চুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যান্ড্রু ডাউড AFP-কে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস এবং ভেঞ্চুরা কাউন্টির কমপক্ষে ১০টি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত
পর্যন্ত অন্তত 2700 বাসিন্দাকে সরানো হয়। অ্যান্ড্রু ডাউডের মতে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কমপক্ষে 400 কর্মী মোতায়েন করা হয়েছে। গত জানুয়ারিতে বিশাল দাবানলের কবলে পড়ে লস অ্যাঞ্জেলেস শহরটির বহু ক্ষয়ক্ষতি হয়েছে। টানা কয়েকদিনের ভয়াবহ এই দাবানল হাজার হাজার একর জমি গ্রাস করে। এর ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়ে যায়। সে সময় কর্তৃপক্ষ উল্লেখ করেছিল শুষ্ক ঝোপঝাড়, অবিরাম বাতাস এবং উচ্চ তাপমাত্রা আগুনের সূত্রপাত করছে। চলতি সপ্তাহের শুরুতে জুরিক ভিত্তিক পুনর্বীমা প্রতিষ্ঠান সুইস রে বলেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী $135 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে। অর্থনৈতিক ক্ষতির সবচেয়ে বড় প্রভাব পড়েছিল লস অ্যাঞ্জেলেসে। লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী লাহোরের মানাওয়ান এলাকায় অনুপ্রবেশকারী একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। শুক্রবার পুলিশ সূত্র জানায়, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকায় এটিকে নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার 8 আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো ড্রোনটি জিম্মায় নিয়েছে এবং এ নিয়ে তদন্ত শুরু করেছে বলে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন কয়েক মাস আগে ভারত ও পাকিস্তান মে 2025-এ সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর সূত্রপাত হয় চলতি বছরের এপ্রিল মাসে ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর এক হামলার পর, যার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে। ওই ঘটনার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনী বৃহৎ আকারের প্রতিশোধমূলক সামরিক অভিযান চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন বুনিয়ান মারসুস। এতে একাধিক অঞ্চলে ভারতের নানা সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। পাকিস্তান 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফাল এবং আরও বহু ড্রোন ছিল। ট্রাম্পের হুমকির পর শত্রু সাবমেরিন ধ্বংসের মহড়া রাশিয়া ও চীনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে তিনি 2টি মার্কিন পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি পাঠিয়েছেন। এরপর বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সাগরে রাশিয়া ও চীনের নৌবাহিনী শত্রু সাবমেরিন শিকার করে ধ্বংস করার অনুশীলন করেছে। রাশিয়া জানিয়েছে যে এই মহড়ায় চীনা Y-8 অ্যান্টি সাবমেরিন বিমান এবং রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের IL-38 বিমান, সেই সাথে হেলিকপ্টার ক্রুরা অংশগ্রহণ করেছিল। কার্যকর যৌথ পদক্ষেপের ফলে শত্রু সাবমেরিনটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়েছিল এবং ধ্বংস করার মহড়া চালানো হয়েছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সাবমেরিন ধ্বংসের মহড়ার পর রাশিয়ান ও চীনা জাহাজের ক্রুরা তাদের ফলপ্রসূ কাজের জন্য একে অপরকে ধন্যবাদ জানায়। 2022 সালে রাশিয়া ইউক্রেনে যুদ্ধে যাওয়ার কিছুদিন আগে সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষরকারী দুই দেশ রাশিয়া ও চীন তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের মহড়া এবং প্রতিপক্ষদের প্রতি একটি প্রতিরোধমূলক সংকেত পাঠানোর জন্য নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করে। সূত্র রয়টার্স। গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি বন্ধ করছে জার্মানি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেবে না জার্মান সরকার। ইসরায়েলে গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করছে, একথা উল্লেখ করে শুক্রবার 28 আগস্ট চ্যান্সেলর ফ্রিডরিক ম্যার্জ এই ঘোষণা দেন। প্রায় 2 বছর ধরে চলা গণহত্যা যুদ্ধের পর বহির্বিশ্বে তীব্র সমালোচনা সত্ত্বেও এই পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহুর দখলদার সরকার। ম্যার্জ বলেন, হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি চাওয়া ইসরায়েলের অধিকার। তিনি এক বিবৃতিতে বলেন, জার্মান সরকার বিশ্বাস করে যে গতরাতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা উপত্যকায় আরও কঠোর সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে, ফলে এই লক্ষ্যগুলো কিভাবে অর্জন করা যেতে পারে তা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে জার্মান সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেবে না। গত জুনে জার্মান পার্লামেন্ট জানিয়েছিল, 2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের 13 মে পর্যন্ত ইসরায়েলে $563 মিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। আমিরাতের বিমানে সুদানের বিমানবাহিনী হামলা, নিহত 40। সুদানের বিমানবাহিনী কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ধ্বংস করেছে। এই হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে। বুধবার রাতে সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের বিমানবাহিনী কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ধ্বংস করেছে। এটি তখন আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF নিয়ন্ত্রিত দারফুরের একটি বিমানবন্দরে অবতরণ করছিল। 2023 সালের এপ্রিল থেকে RSF-এর সাথে যুদ্ধরত সুদানি সেনাবাহিনী বিমানবন্দরটিতে বারবার বিমান হামলা চালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা AFP-কে একটি সামরিক সূত্র জানিয়েছে, দারফুরের নায়ালা বিমানবন্দরে আমিরাতের বিমানটি বোমা হামলার শিকার হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে RSF-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, তার সরকার আক্রমণে কতজন কলম্বিয়ান নিহত হয়েছে তা জানার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমরা তাদের লাশ ফিরিয়ে আনার চেষ্টা করব। সূত্র আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা পুনরায় শুরু হবার গুজব শত্রুদের মাধ্যমে পরিচালিত এক মানসিক যুদ্ধের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার কোনো সময় বা স্থান নির্ধারণের গুজব অস্বীকার করে বলেন, সাম্প্রতিক এসব খবর শত্রুর পক্ষ থেকে মানসিক যুদ্ধ এবং উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা। বাঘাই বলেন, আলোচনার জন্য এমন কোনো সময় বা স্থান নির্ধারণ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার জন্য ওমান ছাড়া অন্য কোনো দেশের মধ্যস্থতার বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আমি এ ধরনের কোনো খবরের উৎস সম্পর্কে জানি না। তিনি আরও বলেন, গত ৩ থেকে ৪ সপ্তাহে বারবার ভুয়া ও সাজানো খবর প্রকাশিত হয়েছে এবং এসব খবরের অসত্যতা বারবার প্রমাণিত হয়েছে। এসব খবরের কিছু উত্তেজনা বাড়ানোর লক্ষ্যেই ছড়ানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, দুদেশের স্বার্থ সংরক্ষণকারী দফতরের মাধ্যমে তেহরানে সুইস দূতাবাস এবং ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাস একটি নির্দিষ্ট কূটনৈতিক পথ সবসময় বিদ্যমান। এছাড়াও বিভিন্ন সময় মধ্যস্থতাকারীদের বার্তা পৌঁছে দেওয়াটা স্বাভাবিক, এতে কিছু অস্বাভাবিকতা নেই। তথ্যসূত্র মেহের নিউজ। নেতানিয়াহুর চক্রান্ত ফাঁস, হামাসের গর্জন ইসরায়েলের বিরুদ্ধে। হামাস ইসরায়েলের গাজা সিটি নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে। হামাসের অভিযোগ, ইসরায়েলের নিয়ন্ত্রণ শব্দ ব্যবহারের মাধ্যমে তারা দখলের আইনি দায়িত্ব থেকে পলায়ন করছে, যা তাদের নিষ্ঠুর নাগরিক বিরোধী অপরাধের ফলাফল নিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা বলে মন্তব্য করা হয়েছে। তারা ইসরায়েলি সরকারের ওপর গাজার বন্দীদের ভবিষ্যৎ নিয়ে অবহেলার অভিযোগও তুলেছেন, বলেছেন যে তারা বুঝতে পারছে আগ্রাসন বৃদ্ধি মানে তাদের আত্মত্যাগ। হামাস আরও বলেছে, নেতানিয়াহুর এই পরিকল্পনা ইসরায়েলের হঠাৎ করে সর্বশেষ আলোচনা থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করে। তারা যুক্ত করেছে, দুপক্ষ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের একটি চুক্তির নিকটে ছিল। আমরা পুনরায় বলছি, মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে আমাদের যোগাযোগের সময় আমরা যুদ্ধবিরতির প্রচেষ্টার সফলতার জন্য সব প্রয়োজনীয় নমনীয়তা ও ইতিবাচকতা দেখিয়েছি, হামাস জানিয়েছে। পুতিন শেষ হলেও রাশিয়ার ডেড হ্যান্ড দুনিয়া ধ্বংস করতে সক্ষম। ধরে নিন, প্রতিপক্ষের পারমাণবিক হামলায় নিহত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব নিশ্চিহ্ন। তাহলে কি রাশিয়া অসহায় আত্মসমর্পণ করবে? একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে বিশ্বের অন্যতম পরাশক্তি? উত্তর, না। কারণ রাশিয়ার হাতে রয়েছে এমন এক ভয়ঙ্কর প্রতিশোধ ব্যবস্থা যা কোনো কমান্ড ছাড়াই চালিয়ে যেতে পারে ধ্বংসযজ্ঞ। এই ব্যবস্থার নাম ডেড হ্যান্ড বা অন্য নামে পেরিমিটার সিস্টেম। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের তৈরি এই স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা মূলত যুক্তরাষ্ট্রের হঠাৎ আক্রমণের পর পাল্টা আঘাত নিশ্চিত করতেই তৈরি করা হয়েছিল। যদি রুশ শীর্ষ নেতৃত্ব একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, তবু এই সিস্টেম শত্রুদের বিরুদ্ধে ভয়ঙ্কর পারমাণবিক প্রতিশোধে সক্ষম। বিশেষ সেন্সরের মাধ্যমে ডেড হ্যান্ড মাপে ভূকম্পন, আলো, তেজস্ক্রিয়তা ও বায়ুচাপ। যদি পারমাণবিক বিস্ফোরণের সংকেত মেলে এবং শীর্ষ কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম উৎক্ষেপণ শুরু করে। রাশিয়ার হাতে বর্তমানে প্রায় ১৬০০ মোতায়েনযোগ্য কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে। একটিমাত্র সংকেত পেলেই পুরো সিস্টেম সক্রিয় হয়ে যেতে পারে। একবার চালু হলে এই ব্যবস্থা রাশিয়ার ধ্বংসের মধ্যেও সারা বিশ্বে পাল্টা পারমাণবিক হামলা চালিয়ে যেতে পারে। মূলত দুই পক্ষকেই নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ক্ষমতাই এই ব্যবস্থার মূল লক্ষ্য, যাতে কেউ প্রথমে পারমাণবিক হামলা চিন্তা না করে। রুশ গণমাধ্যম বলছে, এই ব্যবস্থা এখনও সক্রিয়। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি হাইপারসনিক মিসাইল ও আধুনিক রাডার প্রযুক্তির সঙ্গে আরও উন্নত করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৫ সালে জানুয়ারি পর্যন্ত বিশ্বের ৯টি দেশের কাছে রয়েছে ১২,২৪১টি পারমাণবিক ওয়ারহেড। এর মধ্যে রাশিয়ার আছে সবচেয়ে বড় অস্ত্রাগার, ৭,৫০০-এরও বেশি। যুক্তরাষ্ট্রের রয়েছে প্রায় ৫,০০০টি। উভয় দেশের কাছেই প্রায় ১৫০০টি করে মোতায়েনযোগ্য পারমাণবিক ওয়ারহেড এবং শক্তিশালী সাবমেরিন বহর রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের পর কিছু সাবমেরিনের অবস্থান ও পরমাণু সক্ষমতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ২০২৪ লোকসভা নির্বাচনে ভোট চুরি করেছেন মোদি ও বিজেপি, বলছেন রাহুল গান্ধী। ভারতের লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার বেঙ্গালুরুর এক সমাবেশে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। তার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সংবিধানের উপর সরাসরি হামলা চালিয়েছে। শুক্রবার ৮ অগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। রাহুল বলেন, আগের নির্বাচনে আমরা সংবিধান রক্ষা করেছিলাম, যা নাগরিকদের এক ভোটের অধিকার দিয়েছে। কিন্তু গত লোকসভা ভোটে বিজেপি দেশের প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে এই অধিকার আক্রমণ করেছে। লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হয়। সাধারণ নির্বাচনে আমাদের জোট জিতেছিল, কিন্তু ৪ মাস পর মহারাষ্ট্রে বিজেপি জয়ী হয়। এই বিস্ময়কর ফলাফলে তদন্ত করে আমরা দেখতে পাই, ওই নির্বাচনে ১ কোটি নতুন ভোটার ভোট দিয়েছেন। যেখানে এই নতুন ভোটারদের উপস্থিতি ছিল, সেখানেই বিজেপি জয় পেয়েছে। তিনি আরও বলেন, গতকালকের সংবাদ সম্মেলনে আমরা শতভাগ প্রমাণ করেছি যে নির্বাচন কমিশন ও বিজেপি ভোট চুরি করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাহুল অভিযোগ করেন, গত বছরের লোকসভা ভোটে কর্ণাটকের একটি
আসন থেকে 1 লাখেরও বেশি ভোট চুরি হয়েছে। এই বিষয়ে কংগ্রেস নেতার দাবি খণ্ডন করে নির্বাচন কমিশন তাকে শপথপত্রে সই করতে বা জাতির কাছে ক্ষমা চাইতে বলে। এই বিষয়ে আজ বেঙ্গালুরুতে রাহুলের জবাব, নির্বাচন কমিশন আমাকে শপথপত্র জমা দিতে বলছে, কিন্তু আমি তো সংসদে সংবিধানের উপর শপথ নিয়েছি। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, আজ যখন মানুষ আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে, তখন তারা তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারের ইসি ওয়েবসাইটও বন্ধ হয়ে গেছে। সাবেক কংগ্রেস সভাপতি আরও বলেন, লোকসভা নির্বাচনে আমাদের জোট জেতে, কিন্তু 4 মাস পর মহারাষ্ট্রে বিজেপি জেতে। এটি ছিল এক বিস্ময়কর ফলাফল। খোঁজ নিয়ে জানা যায় 1 কোটি নতুন ভোটার ভোট দিয়েছেন, যারা লোকসভা নির্বাচনে ভোট দেননি কিন্তু বিধানসভা ভোটে দিয়েছেন। তার দাবি, এই নতুন ভোটগুলো বিজেপির পক্ষে গেছে, যা অনিয়মের ইঙ্গিত দেয়। যেখানে এই নতুন ভোট পড়েছে সেখানেই বিজেপি জিতেছে। লোকসভা নির্বাচনে আমরা যতটা ভোট পেয়েছিলাম, বিধানসভা নির্বাচনেও ততটাই পেয়েছি, কিন্তু নতুন ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছেন, বলেন রাহুল। ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্তকে ভুল বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গাজা পুরোপুরি দখলে নিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার আক্রমণাত্মক সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সঙ্গে ইসরায়েল সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার 8 আগস্ট সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, গাজা পুরোপুরি দখলে নিতে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদনের পর এক প্রতিক্রিয়ায় কিয়ার স্টারমার এসব কথা বলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই পদক্ষেপ গাজা সংঘাতের অবসান ঘটাতে বা জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে কোনো সাহায্য করবে না, বরং এটি আরও রক্তপাত ডেকে আনবে। তিনি বলেন, গাজায় প্রতিদিন মানবিক সংকট আরও খারাপ হচ্ছে এবং হামাসের হাতে জিম্মিদের ভয়াবহ ও অমানবিক পরিস্থিতিতে রাখা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের যা প্রয়োজন তা হল আলোচনার মাধ্যমে একটি যুদ্ধবিরতি, মানবিক সাহায্য বৃদ্ধি, হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনা। এছাড়া হামাস ভবিষ্যতে গাজায় কোনো ভূমিকা রাখতে পারে না এবং তাদের অবশ্যই নিরস্ত্রীকরণের পাশাপাশি চলে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা দ্বিরাষ্ট্র সমাধানের অংশ হিসেবে এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য এবং শেষ পর্যন্ত ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের মিত্রদের সাথে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছি। কিয়ার স্টারমার বলেন, কিন্তু উভয় পক্ষই আন্তরিকতা নিয়ে আলোচনায় যুক্ত না, আমাদের চোখের সামনে সেই সম্ভাবনা অদৃশ্য হয়ে যাচ্ছে। আমাদের বার্তা পরিষ্কার, একটি কূটনৈতিক সমাধান সম্ভব, তবে উভয় পক্ষকেই ধ্বংসের পথ থেকে সরে আসতে হবে। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর হামাসকে পরাজিত করার প্রস্তাব নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে সেবাচুরির জনগণকে মানবিক সাহায্য দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।